আজ মা মারা গেছে, অথবা হয়তো গতকাল, আমি ঠিক নিশ্চিত নই। ভরতপুরের বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম এসেছে, মায়ের মৃত্যু, কাল শেষকৃত্য, গভীর সমবেদনা। কোনো মানে হয়? হয়তো মা গতকালই মারা গেছে। বৃদ্ধাশ্রমটা শহর থেকে বেশ কিছুটা দূরে, ভরতপুর। দুটোর বাস ধরলে সন্ধ্যার আগে পৌঁছে যাব। রাতে মায়ের মৃতদেহের পাশে বসে প্রথাগত নিয়ম পালন করে কাল সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে পারব। শেষকৃত্যের জন্য বসের কাছে দুদিনের ছুটি চাই। অবস্থা বুঝে উনি না করতে পারলেন না ঠিকই, কিন্তু উনাকে দেখে বেশ বিরক্ত লাগলো। আমি না ভেবেই বলে ফেললাম, সরি স্যার, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। কথাটা আমার বলা উচিত হয়। আমার তো আর কৈফিয়ত দেওয়ার কিছু নেই, বরং ওনারই সমবেদনা জানানো উচিত ছিল। হয়তো পরশুদিন আমাকে কালো পোশাকে দেখলে উনি সেটা জানাবেন। দুটোর বাস ধরলাম। প্রচন্ড গরমের দুপুর, রাস্তায় ঝাঁকুনি, পেট্রোলের বন্ধ, আর আকাশের গনগনে রোদের তাপে বাসের ভেতরটা যেন সেদ্ধ হয়ে আসছে। প্রচন্ড ক্লান্তিতে আমার চোখ বুজে আসছিল। রাস্তার বেশিরভাগ সময়টাই আমি ঘুমালাম। যখন চোখ খুললাম, দেখলাম আমার পাশের সিটে বসা এক মিলিটারি লোকের ঘাড়ে হেলে পড়েছি। লোকটা হেসে জিজ্ঞেস করলো, দাদা দাদা অনেক দূর থেকে আসছেন নাকি? কথা না বাড়িয়ে আমি শুধু মাথা নাড়লাম। আমার একদম কথা বলতে ইচ্ছে করছিল না। গ্রাম থেকে বৃদ্ধাশ্রমটা প্রায় 1 মাইলের হাঁটা পথ। আমি হেঁটেই গেলাম। রেজিস্টার লোকটা বেশ ছোটখাটো, বয়স্ক, চোখে ফ্যাকাশে নীল মন। উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে এমনভাবে হাত মেলালেন যে আমার একটু অস্বস্তিই হলো। আপনার মা এখানে প্রায় 3 বছর আগে এসেছিলেন। ওনার নিজের তো কোনো আয় ছিল না, পুরোটাই আপনার উপরে নির্ভরশীল ছিলেন। আমার মনে হলো উনি আমাকে কোনো কিছুর জন্য দোষ দিচ্ছেন। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু উনি থামিয়ে দিলেন। কৈফিয়ত দেওয়ার কিছু নেই ভাই, আমি রেকর্ড দেখেছি। আপনার একার পক্ষে ওনার পুরো যত্ন নেওয়া কখনোই সম্ভব ছিল না। ওনার সর্বক্ষণের একজন সঙ্গী দরকার ছিল। আর আপনার মতো অল্প বয়সী ছেলেদের রোজগার আর এমন কি। তাছাড়া উনি এখানে বেশ ভালোই ছিলেন। ওনার বয়সী কিছু বন্ধুও ওনার জুটেছিল। আপনি বড্ড তরুণ, আপনি তো আর সারাক্ষণ ওরকম বয়স্ক মানুষকে সঙ্গ দিতে পারতেন না, তাই না? হ্যাঁ স্যার। আমি বডিটা আমাদের ছোট মর্গে সরিয়ে রাখতে বলেছি, যাতে অন্য বয়স্কদের কোনো অসুবিধা না হয়। বুঝতেই তো পারছেন, এখানে কেউ মারা গেলে অন্য বৃদ্ধরা চলুন চলুন। মর্গের ঘরটা বেশ পরিষ্কার, দেওয়ালে সাদা চুনকাম করা, ঘরের মাঝখানে কফিনটা রাখা। একজন কেয়ারটেকার ওখানে আগে থেকেই বসেছিলেন। আমি আমি কফিনের ডালাটা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাকে বলা হলো যে আপনি এলে স্ক্রুগুলো খুলে দিতে, যাতে আপনি ওনাকে শেষবারের মতন দেখতে পারেন। না, তার কোনো দরকার নেই। হ্যাঁ, কি বললেন? আপনি দেখতে চান না? না, কেন? বললাম তো না, আমি ঠিক বলতে পারবো না। লোকটা কিছু মনে করলো না, বরং সে আমার জন্য একটা চেয়ার টেনে দিল। দিনের আলো কমে আসছিল, ঘরের হাওয়াটা খুব গুমোট। মাথার ওপর দুটো বোলতা ভন ভন করে উঠছিল। আমার এত ঘুম পাচ্ছিল যে চোখ খোলা দায়। আমি ওকে একটা সিগারেট অফার করলাম। মায়ের কফিনের সামনে বসে সিগারেট খাওয়া ঠিক হবে কিনা সেটা আমি একবার ভাবলাম। তারপর মনে হলো এতে আসলে কিছুই আসে যায় না।
আমরা দুজনেই কফিনের সামনে বসে চুপচাপ সিগারেট খেলাম আর কফি খেলাম। একটু পরেই মায়ের বৃদ্ধাশ্রমের বন্ধুরা আসতে শুরু করলো। মোট 10 জন। ওরা এমনভাবে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ছিল যেন আমি কোনো বিচার সভায় বসে আছি। হঠাৎ একজন মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো, একটানা বিরক্তিকর। আমি চাইছিলাম ও থামুক, কিন্তু কিছু বলতে পারলাম না। আমার বড্ড ক্লান্তি লাগছিল, আর তার থেকেও বেশি অস্বস্তি হচ্ছিল বাকি বুড়োগুলোর একটা অদ্ভুত শব্দে। ওরা চুপচাপ বসে বসে নিজের গালের ভেতরটা চুষছিল আর অদ্ভুত একটা শব্দ করছিল, বিরক্তিকর। আমার মনে হচ্ছিল মাঝখানে রাখা মৃতদেহটার কোনো মূল্যই যেন ওদের কাছে নেই। কখন যে রাত কেটে গেল বুঝতেই পারলাম না। সকাল হতেই শেষকৃত্যের জন্য ফাদার এবং 4 জন লোক এলো। কফিনের শেষ ক্রুশগুলো আটকে দেওয়া হলো। বৃদ্ধাশ্রমের রেজিস্ট্রার আমাকে জানালেন যে পরেশবাবু নামের একজন বৃদ্ধ আমাদের সাথে যাবেন। উনি নাকি মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। সূর্য তখন মাথার উপরে উঠে এসেছিল, চারপাশের আকাশটা যেন আলোয় জ্বলছে। আমার কালো স্যুটের ভেতর দিয়ে গরমটা যেন এসে চাবুকের মতো লাগছিল পিঠে। ঘামে আমার মুখ ভিজে যাচ্ছিল। পিছন ফিরে দেখলাম পরেশবাবু খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাদের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছেন। রোদের তাপে ওনার মুখটা লাল হয়ে গেছে, আর ক্লান্তি বা কষ্টের জন্য চোখ দিয়ে অনবরত জল পড়ছে। বয়সের বলিরেখার জন্য সেই জল নিচে না পড়ে মুখে ছড়িয়ে চকচক করছে। শেষকৃত্যের খুব বেশি কিছু আমার মনে নেই, শুধু মনে আছে ওই লাল মাটিগুলো যখন মায়ের কফিনের উপর পড়ছিল তার আওয়াজটা। আর মনে আছে পরেশবাবুর ওই রোদের মধ্যে জ্ঞান হারিয়ে যাওয়াটা, ঠিক যেন একটা ছেঁড়া ন্যাকড়ার পুতুলের মতো। সব শেষে যখন আমি বাসে আবার শহরের আলো ঝলমলে রাস্তায় ঢুকলাম, আমার ভেতরে একটা অদ্ভুত আনন্দ আর শিহরণ কাজ করছিল। আমি শুধু ভাবছিলাম এবার সোজা ঘরে গিয়ে নিজের বিছানায় পড়ব আর টানা 12 ঘন্টা নিশ্চিন্তে ঘুম দেব। আজ সকালে ঘুম থেকে ওঠার পর বুঝতে পারলাম কাল ছুটি যাওয়ার সময় বস কেন ওরকম বিরক্ত হয়ে তাকিয়েছিলেন। আসলে আজ শনিবার, কাল ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। তার মানে আমি এক নাগারে 4 দিনের ছুটি পেয়ে গেলাম। বসের তো বিরক্ত হওয়ারই কথা, কিন্তু ভেবে দেখলে মা আজ না মরে কাল মরছে, এতে তো আমার কোনো দোষ নেই। আর শনিবার রবিবার এমনিতেই আমার ছুটি থাকতো। যাই হোক, বসের দিকটা আমি বুঝতে পারছিলাম। কালকের ধকলের পর বিছানা ছেড়ে উঠতে বেশ কষ্ট হচ্ছিল। দাড়ি কামাতে কামাতে ঠিক করলাম একটা সাঁতার দিলে শরীরটা একটু ঝরঝরে লাগবে, তাই সোজা সুইমিং ক্লাবে চলে এলাম। জলেও বেশ ভিড়। হঠাৎ দেখলাম মীরা, আমাদের অফিসে আগে টাইপিস্ট ছিল, তখন ওকে আমার বেশ লাগতো। মনে হতো ও আমাকে পছন্দ করে, কিন্তু অফিসে এত কম দিন ছিল যে কিছুই আর এগোয়নি। আমি ওকে পুলের ফ্লোটে উঠতে সাহায্য করলাম। ওর চুলগুলো চোখের উপর এসে পড়ছিল আর ও হাসছিল। হাওয়াটা বেশ গরম, তবে আরামদায়ক। আমি একটু ইয়ার্কি করেই ফ্লোটের উপর ওর কোলে মাথা রাখলাম। ও কিছু মনে করল না। আমার চোখের ওপর নীল আর সোনালি আকাশ। ওর পেটটা শ্বাস নেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ওঠানামা করছিল, আর আমার মাথাটা। আমরা ওই ফ্লোটের উপর প্রায় আধ ঘন্টা আধো ঘুমে পড়ে রইলাম। এই, আমি কিন্তু তোমার চেয়ে বেশি কালো হয়ে গেছি রোদে।
আজ সন্ধ্যায় আমার সাথে সিনেমা দেখতে যাবে? হ্যাঁ, যেতে পারি, কিন্তু ওই হাসির সিনেমাটা, মানে ওই কমেডি সিনেমাটা দেখতে যেতে হবে, যেটা নিয়ে সবাই কথা বলছে। হুম হুম হুম। তুমি রাজি? হ্যাঁ, রাজি। জামা কাপড় পরার পর মীরা হঠাৎ আমার কালো শার্ট আর কালো টাইটার দিকে এক দৃষ্টে তাকালো। মাইকেল, তুমি কি কারো শোক পালন করছো? হ্যাঁ, আমার মা মারা গেছেন কি? কবে? গতকাল। মীরা আর কিছু বলল না, তবে আমার মনে হলো যেন একটু গুটিয়ে গেল। আমি ওকে বলতে যাচ্ছিলাম যে এতে আমার কোনো দোষ নেই, কিন্তু নিজেকে সামলে নিলাম। কথাটা বসের সামনে একবার বলেছিলাম, খুব বোকা শুনিয়েছিল। যাই হোক, সন্ধ্যা হতে হতে মীরা সব ভুলেই গেল। হাসির সিনেমাটার কিছু জায়গা বেশ মজার ছিল, আর বাকিটা চরম বোকামো। অন্ধকারের মধ্যে মীরা ওর পাটা আমার পায়ের সাথে চেপে রেখেছিল। আমি ওর বুকে হাত রাখলাম। সিনেমা শেষ হওয়ার পর আমরা আমার ফ্ল্যাটে ফিরে এলাম। যখন ঘুম ভাঙলো, মীরা চলে গেছে। কাল রাতেই বলেছিল ওর একটা পিসি সকালে ওর জন্য অপেক্ষা করবে। মনে পড়লো আজ রবিবার। এই রবিবার দিনটা আমার একদম ভালো লাগে না। আমি ঘাড় ঘুরিয়ে আলসেমি করে বালিশে লেগে থাকা মীরার চুলের গন্ধটা শুকলাম। বেলা 10টা অবধি ঘুমোলাম। তারপর 12টা পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে শুধু সিগারেট খেলাম। আজ আর রেস্তোরাঁয় খেতে গেলাম না। ওরা সবাই মাকে নিয়ে হাজারটা প্রশ্ন করতো, আর আমার এসব কৈফিয়ত দিতে না একদম পছন্দ হয় না। ঘরে পাউরুটি রাখা ছিল না, আর নিচে নামতেও ইচ্ছে করছিল না, তাই ফ্রাইং প্যানে 2টো ডিম ভেজে প্যান থেকেই খেয়ে নিলাম। দুপুরে খেয়ে দিয়ে আমার আর কোনো কাজ ছিল না। মা যখন ছিল, ফ্ল্যাটটা বেশ ঠিকঠাক লাগতো, কিন্তু একা হয়ে যাওয়ার পর এটা একটু বড় মনে হয়। তাই আমি ডাইনিং টেবিলটা নিজের শোয়ার ঘরেই নিয়ে এসেছি। এখন শুধু এই ঘরেই আমি থাকি, বাকি ফ্ল্যাটটা পড়েই থাকে। মেঝেতে একটা পুরনো খবরের কাগজ পড়েছিল, সেটা তুলে দেখলাম একটা ওষুধের বিজ্ঞাপন। ওটা কেটে আমার অ্যালবামে লাগিয়ে রাখলাম। ওই অ্যালবামে আমি খবরের কাগজের মজার জিনিসগুলো কেটে জমিয়ে রাখি। শেষমেশ আর কিছু না পেয়ে আমি বারান্দায় গিয়ে বসলাম। একটা চমৎকার বিকেল, রাস্তাটা বেশ পরিষ্কার। আমি শুধু রাস্তার লোকজনদের দেখছিলাম। প্রথমে একটা পরিবার গেল। 2টো বাচ্চা ছেলে নতুন জামা কাপড় পরে একটু অস্বস্তিতে হাঁটছে। তাদের পেছনে মা বাবা। বাবাটার হাতে একটা ছড়ি, গলায় টাই। তারপর গেল একদল পাড়ার ছোকরা, চুলে চকচকে জেল লাগানো, নিশ্চয়ই শহরের মাঝখানের কোনো বড় সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে। ওরা চলে যাওয়ার পর রাস্তাটা একদম ফাঁকা হয়ে গেল। শুধু উল্টো দিকের পানের দোকানিটা একটা চেয়ার রাস্তায় বের করে উল্টো হয়ে বসলো। এটা টিপিক্যাল রবিবারের বিকেল। আমি বারান্দায় বসে 2টো সিগারেট খেলাম আর একটা চকলেট। আকাশটা মেঘলা হয়ে এলো, আবার মেঘ কেটেও গেল। বিকেল 5টার দিকে স্টেডিয়াম থেকে ফুটবল ফ্যানরা ফিরতে শুরু করলো। আকাশটা ধীরে ধীরে লাল হয়ে আসছিল। তারপর সিনেমা হলগুলো থেকে লোকগুলো বেরোতে শুরু করলো। পাড়ার কয়েকটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর দিকে তাকিয়ে আমাকে দেখে হাত নাড়ল। আমি বসে সব দেখছিলাম। একসময় রাস্তার আলোগুলো জ্বলে উঠল। রাতের আকাশের তারাগুলো তাতে ফ্যাকাশে হয়ে গেল। দেখতে দেখতে রাস্তাটা একদম ফাঁকা হয়ে গেল। শুধু একটা বেওয়ারিশ বেড়াল আস্তে আস্তে রাস্তা পার হলো। অনেকক্ষণ ধরে ঝুঁকে বসে থাকায় আমার ঘাড় ব্যথা করছিল।
আমি নিচে নেমে কিছু পাউরুটি আর স্প্যাগেটি কিনে আনলাম, রান্না করলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিলাম। আয়নার দিকে চোখ পড়তেই দেখলাম আমার স্পিরিট ল্যাম্প আর কয়েক টুকরো পাউরুটির ছায়া সেখানে পড়েছে। আমি আয়নার দিকে তাকিয়ে ভাবলাম, আরো একটা রবিবার কেটে গেল। মাকে কবর দেওয়া হয়ে গেছে, আর কাল সকালে উঠে আমাকে আবার সেই রোজকার মতো অফিস যেতে হবে। আমার জীবনে কিছুই বদলায়নি। সোমবার সকালে অফিসে বেশ কাজের চাপ ছিল। বসের মেজাজ বেশ ভালো। উনি নিজে জিজ্ঞেস করলেন আমায়, খুব ধকল গেছে? মায়ের বয়স কত ছিল? আমি একটু ভেবে বললাম 60-এর কাছাকাছি, কারণ আমি কোনো ভুল বলতে চাইছিলাম না। শুনে উনি হয়তো একটু স্বস্তি পেলেন, যদিও কেন পেলেন আমি জানি না। দুপুরে লাঞ্চে বেরোনোর আগে আমি বেসিনে হাত ধুলাম। দুপুরবেলা হাত ধুতে আমার বেশ লাগে, কিন্তু সন্ধ্যাবেলা একদম ভালো লাগে না, কারণ ওই রোল করা তোয়ালেটা সারাদিন সবার হাত মোছার পর সন্ধ্যাবেলা একদম ভিজে সপসপে হয়ে থাকে। কথাটা আমি একবার বসকে বলেছিলাম। উনি বলেছিলেন ব্যাপারটা দুঃখজনক ঠিকই, তবে সামান্য একটা বিষয়। 12:30টার দিকে আমি আর আমার সহকর্মী সুমন অফিস থেকে বেরোলাম। বাইরে তখন চামড়া পোড়ানো রোদ। হঠাৎ একটা মালবাহী লরি প্রচন্ড আওয়াজ করে পাশ দিয়ে চলে গেল। সুমন বলল, এই চল, লাফ দিয়ে ওটাই উঠি। হ্যাঁ চল। আমি দৌড়তে শুরু করলাম। রোদের তাপ আর ইঞ্জিনের ওই বিকট গর্জনে আমার মাথা কেমন ভোঁ ভোঁ করছিল। আমরা কোনো মতে লাফ দিয়ে লরিটায় উঠলাম। সুব্রতদার রেস্তোরাঁয় যখন পৌঁছলাম, আমরা তখন ঘামে স্নান করছি। সুব্রতদা আমাকে দেখে খুব দরদ দিয়ে বললেন, তোমার শরীর ঠিক আছে তো? আমি শুধু বললাম হ্যাঁ। আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম, তারপর ঘরে ফিরে একটু ঘুমিয়ে নিলাম, কারণ দুপুরে একটু বেশি মদ খাওয়া হয়ে গেছিল। বিকেলে অফিস থেকে ফেরার পর সিঁড়িতে সুবল বাবুর সাথে দেখা হলো। লোকটা আমার ফ্লোরেই থাকে। ওনার সাথে ওনার কুকুরটাও রয়েছে। গত 8 বছর ধরে এই দুজনকে একসাথে দেখে আসছি। কুকুরটা ভীষণ কুৎসিত, গায়ের সব লোম উঠে গিয়ে ঘা হয়ে গেছে। ছোট একটা ঘরে 8 বছর একসাথে থাকতে থাকতে সুবলবাবুকে দেখতেও যেন ওই কুকুরটার মতোই হয়ে গেছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, ওরা একে অপরকে দু চোখে দেখতে পারে না। এদিকে আয় শুয়োরের বাচ্চা, নোংরা কুত্তা কোথাকার। আমি জিজ্ঞেস করলাম কুকুরটা কি করেছে। উনি কোনো উত্তর না দিয়ে আবার গালি দিতে শুরু করলেন। সব সময় পায়ের কাছে ঘুরঘুর করে, আপদ একটা। নোংরা কুত্তা, যা বলছি এগো। ঠিক তখনই নিচ থেকে রমেন উঠে এলো। পাড়ার লোকে বলে ও মেয়েদের দালালি করে, কিন্তু জিজ্ঞেস করলে বলে গুদামের কাজ করে। লোকটা বেটে, চওড়া, আর নাকটা ঠিক বক্সারদের মতো চ্যাপ্টা। আমি ওর কথা শুনি বলে ও মাঝে মাঝে আমার সাথে কথা বলতে চলে আসে। আমি ওকে এড়িয়ে চলার কোনো কারণ দেখি না। আরে আরে মাইকেল যে, তা আজ রাতে আমার ঘরে একটু বসবে নাকি? একটু কষা মাংস আর সাথে বোতলও আছে, বসবে নাকি? আমাকে আর রান্না করতে হবে না ভেবেই আমি রাজি হয়ে গেলাম। ওর ঘরটা বেশ নোংরা, বিছানা অগোছালো, দেওয়ালের একপাশে একটা ছেঁড়া ক্যালেন্ডার আর কয়েকটা আধা ন্যাংটো মেয়ের ছবি সাঁটানো। রমেন একটা পুরনো নোংরা ব্যান্ডেজ ওর ডান হাতে জড়াচ্ছিল। আরে আর বলিস না ভাই, পাশে একটা মাল খুব ঘাট তাড়ামি করছিল, দিলাম ধোলাই। আমি ভাই গায়ে পড়ে ঝামেলা টামেলা করি না, তবে আমার না একটু শর্ট টেম্পার আছে।
শুয়োরের বাচ্চার মতো রক্ত বেরোচ্ছিল ভাই, শুয়োরের বাচ্চার মতো। তুমি বলো এতে আমার কি দোষ? ও তো নিজেই গায়ে পড়ে মারটা খেলো, তাই না? হ্যাঁ, দেখো ভাই, এই ব্যাপারটা নিয়ে না আমার তোমার একটু অ্যাডভাইস দরকার। এই তুমি আমাকে একটু হেল্প করো না, আমি সারা জীবন তোমার ইয়ার হয়ে থাকবো ভাই, সত্যি কথা বলছি। কি বলো, আমরা বন্ধু হতে পারি না? আমি বললাম হতে পারি, আমার কোনো আপত্তি নেই। ও তাতে বেশ খুশি হলো। খেতে খেতে ও আসল গল্পটা শুরু করলো। গল্পের পেছনে না সেই একটা মেয়ে আছে, ওর পেছনে না আমি অনেক টাকা উড়িয়েছি, অনেক টাকা, মাসের পর মাস ভাড়া, খাওয়ার টাকা, টুকটাক গিফট, এই সেই। কিন্তু মহারানীর সালা তাতেও পোষাতো না। তারপর একদিন ধরে ফেললাম, সালি আমাকে ধোকা দিচ্ছে। ওর ব্যাগে একটা লটারির টিকিট পেলাম বুঝলে, আর একটা বাঁধা দেওয়া ব্রেসলেটের স্লিপ, যেগুলো আমি কিন্তু ওকে দিইনি। আমি সোজা বললাম, তোর একটাই ধান্দা, সুযোগ পেলে অন্য লোকের সাথে বিছানায় যাওয়া শালা। ব্যাস, তারপরে এমন ধোলাই দিলাম যে রক্ত বেরিয়ে গেল। না 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 না, কিন্তু এতে তো আমার মন ভরছে না ভাই। আমি ওকে আরো শাস্তি দিতে চাই, তাই না? দেওয়া উচিত কি, তাই তো? আমি চাই ওকে এমন একটা কড়া চিঠি লিখতে যেটা পড়ে ওর গায়ে একেবারে জ্বালা ধরে যাবে, শালা অনুতাপে ভুগবে, আবার আমার কাছে ফিরেও আসবে। তারপর যখন ও একদম গলে যাবে, ঠিক তখনই ওর মুখের ওপরে থুতু ছিটিয়ে দিয়ে লাথে মেরে ঘর থেকে বার করে দেবো। কিন্তু কিন্তু ভাই আমি তো ভাই ওসব গুছিয়ে লিখতে পারি না। তুমি যদি একটু চিঠিটা লিখে দাও। এই এখনই পারবে? ঠিক আছে, দাও। আমি খুব একটা ভেবেচিন্তে লিখিনি। রমেন যা চাইছিল মোটামুটি সেরকমই লিখে দিলাম। লেখা শেষ হলে ওকে পড়ে শোনালাম। আরে সাবাস সাবাস, একেবারে জম্পেস হয়েছে। আমি জানতাম, জানো তো, আমি জানতাম তোমার মাথায় কিন্তু গিলু আছে। এই সো আমরা এখন থেকে পাক্কা বন্ধু তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমরা বোতলের শেষ মদটুকু শেষ করলাম। শোনো মাইকেল, মন খারাপ করে না থেকো না। তোমার মায়ের ব্যাপারটা আমি শুনেছি। দেখো, যা হওয়ার তা তো হবেই, তাই না? একদিন না একদিন তো সবাইকেই যেতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি ল্যান্ডিংয়ের অন্ধকারে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পুরো বাড়িটা শ্মশানের মতো চুপচাপ। সিঁড়ির নিচ থেকে একটা স্যাঁতসেঁতে অন্ধকার গন্ধ উঠে আসছিল। আমি শুধু আমার কানের কাছে নিজের রক্তের থুকখানি শুনতে পাচ্ছিলাম। হঠাৎ বৃদ্ধ সুবলবাবুর ঘর থেকে ওর কুকুরটার গোঙানি ভেসে এলো। ঘুমন্ত বাড়িটার অন্ধকারের বুক চিড়ে সেই করুণ আওয়াজটা ঠিক একটা অশুভ ফুলের মতো ফুটে উঠছিল। সারা সপ্তাহ অফিসে বেশ কাজের চাপ ছিল। গতকাল শনিবার ছিল। কথা মতো মীরা এলো। লাল সাদা ডুরে কাটা একটা সুন্দর জামা আর চামড়া চটি পরেছিল। রোদে পোড়া ওর মুখটা একটা বাদামি ফুলের মতো দেখাচ্ছিল। আমরা বাস ধরে শহর থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন সৈকতে গেলাম। বিকেল 4টে, রোদটা বেশ কড়া ছিল আর জলটাও বেশ আরামদায়ক। মীরা আমাকে নতুন খেলা শেখালো। ঢেউয়ের ফেনা মুখে পুরে নিয়ে চিত হয়ে শুয়ে আকাশের দিকে সেই ফেনাটা ছুঁড়ে দেওয়া। কিন্তু নোনা জলে আমার মুখ জ্বালা করতে শুরু করলো। মীরা জলের মধ্যেই আমাকে জড়িয়ে ধরে চুমু খেল। আমরা কিছুক্ষণ ঢেউয়ের সাথে ভেসে আবার পাড়ে ফিরে এলাম। জামা কাপড় পরার পর মীরা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো চকচক করছিল। আমরা দুজনেই আমার ফ্ল্যাটে ফেরার জন্য বেশ তাড়াহুড়ো করছিলাম। ঘরে ফিরে দেখলাম জানালাটা খোলা।
খোলা জানালা দিয়ে আসা রাতের ঠান্ডা হাওয়াটা আমাদের তেতে ওঠা শরীরের উপর দিয়ে বয়ে গেল। খুব আরাম লাগছিল। মীরা আজ সকালেও ফ্রি ছিল, তাই ঠিক হলো ও দুপুরে আমার সাথেই খাবে। আমি নিচে গিয়ে কিছু মাংস কিনে আনলাম। ফেরার সময় দেখলাম রমেনের ঘরে কোনো একটা মেয়ে কথা বলছে। কিছুক্ষণ পর সিঁড়িতে সুবলবাবুর গলা পেলাম। নোংরা কুত্তা, যা বলছি এগো। আমি মীরাকে সুবলবাবু আর ওর ওই কুকুরটার গল্প বলছিলাম। শুনে মীরা হাসছিল। ও আমার একটা পাজামা পরে হাত গুটিয়ে মাংস রান্না করা শুরু করলো। ওকে হাসতে দেখে আমার খুব ভালো লাগছিল। হঠাৎ ও রান্না থামিয়ে আমার দিকে তাকালো। মাইকেল, ডু ইউ লাভ মি? তুমি কি আমায় ভালোবাসো? এই কথার কোনো মানে হয় না, তবে আমার মনে হয় পারছি না। মীরার মুখটা একটু ম্লান হয়ে গেল। একটু পরেই ও আবার হাসতে শুরু করলো। ঠিক তখনই রমেনের ঘর থেকে একটা বিকট চেঁচামেচি শুরু হলো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। চুপ সালি চুপ, তুই আমার সাথে বেইমানি করেছিস। আজ তোকে আমি শেখাবো, হ্যাঁ আজ তোকে শেখাবো বেইমানির কি শাস্তি। দেখ তুই। মীরা আর আমি ঘর থেকে বেরিয়ে এলাম। মীরা ভয়ে কাঁপছিল। ও আমাকে বলল পুলিশ ডাকতে, কিন্তু আমি বললাম পুলিশ আমার ভালো লাগে না। তবে দোতলার একটা ভাড়াটে ততক্ষণে পুলিশ ডেকে এনেছে। দরজায় পুলিশের ধাক্কা পড়তেই ভেতরের সব আওয়াজ থেমে গেল। রমেন দরজা খুলল। ওর ঠোঁটে একটা আধ খাওয়া সিগারেট ঝুলছে আর মুখে একটা ফ্যাকাশে হাসি। তোর নাম কি? রমেন। আমার সাথে কথা বলার সময় মুখের ওই সিগারেট ফেলে কথা বলবি। রমেন একটু ইতস্তত করে আমার দিকে তাকালো। সিগারেটটা ফেলল না। পুলিশ অফিসার আর এক মুহূর্ত অপেক্ষা করল। বাঁ হাত দিয়ে সজোরে একটা চর কষিয়ে দিল রমেনের গায়ে। স্যার, আমি ওটা তুলে নি। পরের বার মনে রাখবি পুলিশের সাথে কি ধরনের ব্যবহার করতে হয়। আর মেয়েটা, তুই এখন সোজা চলে যা। আর তুই যখন থানায় ডাকবো সোজা চলে আসবি। কেমন কাঁপছিস দেখ। আমি কাঁপছি না স্যার, আপনাকে দেখে তো আমার ভয় লাগছে। তাই এটা তো স্বাভাবিক, তাই না? আমরা ঘরে ফিরে মাংসটা রান্না করলাম, কিন্তু মীরার আর খিদে ছিল না। ও একটার সময় চলে গেল। আমি একটু ঘুমিয়ে নিলাম। বিকেল 3টের দিকে রমেন আমার ঘরে এলো। বুঝলে মাইকেল, সবই ঠিকঠাক প্ল্যান মতো এগোচ্ছিল। ও আমাকে চটটা মারতেই না আমার মাথাটা গরম হয়ে গেল ভাই। তারপর আর ছাড়িনি, ও আর ছাড়িনি। সালি আমাকে ঠকাবে। যাই হোক, ওর তো শাস্তি হয়ে গেছে ভাই, কিন্তু পুলিশটা যে আমাকে মারল, তুমি কি ভেবেছিলে আমি উল্টে মারবো? না, আমি ওসব কিছুই ভাবিনি। তাছাড়া পুলিশ আমার একদম ভালো লাগে না। আসলে ভাই, থানায় না আমাকে ডাকবে, তুমি আমার উইটনেস হয়তো। এই শুধু বলে দেবে যে মেয়েটা আমার সাথে চিটিং করে, ব্যাস আর কি। ঠিক আছে। আমরা দুজনে বেরিয়ে একটা ক্যাফেতে গেলাম, একটু মদ খেলাম, বিলিয়ার্ডস খেললাম। ফেরার পথে রমেন বেশ ফুরফুরে মেজাজে ছিল। ওর মনে হচ্ছিল ওর চিটার প্রেমিকার উপর দারুণ প্রতিশোধ নিয়েছে। সিঁড়ির মুখে আসতেই দেখলাম সুবলবাবু দাঁড়িয়ে আছে। লোকটা হন্যে হয়ে এদিক ওদিক কি যেন খুঁজছেন আর বিড়বিড় করে গালি দিচ্ছেন। আর সেই নোংরা কুকুরটার সাথে নেই। কি হলো সুবলদা, বুঝছেন কি? হারাম জাদাটা কুত্তাটা নেই। মাঠে নিয়ে গিয়েছিলাম, ভিড়ের মধ্যে হাত ফসকে গেল। আমি ভেবেছিলাম কলার বেলটা ছোট করে দেব, ও ঠিক পালিয়ে গেল। আরে আসবে আসবে, ফিরে আসবে। কুকুর কি রাস্তা বলে? ও ঠিক ফিরে আসবে। আচ্ছা,
পুলিশ ধরে নিয়ে যাবে না তো? আমার কুকুরটার গায়ে যা ঘা, কেউ ওকে নিজের কাছে রাখবে না, ওরা ওকে মেরে ফেলবে। ওই নোংরা কুকুরটার জন্য আমি টাকা দেব? কখনো না, কখনো না। যাগ্গে, মরে যাগ্গে। আমি ঘরে ফেরার কিছুক্ষণ পরেই দরজায় আবার টোকা পড়ল। দরজা খুলতেই দেখতে পেলাম সুবলবাবু দাঁড়িয়ে। ওনার কুঁচকে যাওয়া হাতগুলো থরথর করে কাঁপছে। আমার চোখের দিকে না তাকিয়ে উনি কাঁপা কাঁপা গলায় বললেন, মাইকেল বাবু, ওরা ওকে সত্যি মেরে ফেলবে না তো? যদি মরে যায় তাহলে তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমি ওনাকে বললাম, দিন পর্যন্ত কুকুর খোয়ারেই থাকে, তারপর ওরা কুকুরগুলোকে নিজের সুবিধে মতো ডিসপোজ করে দেয়। উনি আমাকে শুধু শুভরাত্রি বলে নিজের ঘরে চলে গেলেন। আমি বিছানায় শুয়েছিলাম। আমার ঘরের দেওয়াল ভেদ করে ওপাশ থেকে একটা চাপা কান্নার আওয়াজ আসছিল। সুবলবাবু কাঁদছেন। জানি না কেন হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে গেল। কিন্তু কাল আবার সকালে উঠে অফিস যেতে হবে, তাই আমি আর ওসব নিয়ে মাথা না ঘামিয়ে ঘুমিয়ে পড়লাম। অফিসে আজ বেশ কাজের চাপ। হঠাৎ রমেন ফোন করলো, বলল ওর এক বন্ধু শহরের বাইরে সমুদ্রের ধারে একটা বাংলোতে এই রবিবার আমাকে নিমন্ত্রণ করেছে। আমি বললাম, রবিবার তো মীরার সাথে থাকার কথা। ও বলল মীরাও যেতে পারে, ওর বন্ধুর বউ খুশিই হবে। আমি ফোনটা রেখে দিতে চাইছিলাম, কারণ অফিসের ফোনে পার্সোনাল কথা বলা বস পছন্দ করেন না। কিন্তু রমেন আমাকে লাইনটা ধরতে বলল। শোনো মাইকেল, আজ সকাল থেকে দুটো লোক আমাকে ফলো করছে জানো। ওই যে মেয়েটাকে আমি পিটিয়েছিলাম, ওদের মধ্যে একজন হলো ওর দাদা, আর একটা আরব। তুমি যখন অফিস থেকে ফিরবে না, এই যদি দেখো ও লোক দুটো বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে, এই ভাই আমাকে একটু ইশারা করে দিও তো। ঠিক আছে। ফোনটা রাখতেই বেয়ারা এসে বলল বস আমাকে ডাকছেন। ভাবলাম হয়তো ফোনে কথা বলার জন্য বকবেন, কিন্তু সেরকম কিছু হলো না। বসো মাইকেল। দেখো, আমি একটা বেশ নতুন প্রজেক্ট নিয়ে ভাবছি। বড় ক্লায়েন্টদের সাথে সরাসরি ডিল করার জন্য আমি দিল্লিতে আমাদের একটা নতুন ব্রাঞ্চ খুলতে চাইছি। তা তুমি তো ইয়াং ছেলে, আমার মনে হয় দিল্লিতে গিয়ে থাকতে তোমার বেশ ভালোই লাগবে। বছরে কয়েক মাস এদিক ওদিক ট্রাভেলও করতে পারবে। কি বলো? আমি যেতে রাজি আছি, তবে সত্যি বলতে আমার কাছে এখানে থাকা বা ওখানে থাকা দুটোই সমান। তোমার কি জীবনে কোনো চেঞ্জ বা পরিবর্তনের দরকার নেই? মানুষ আসলে নিজের জীবনযাপন কখনো বদলাতে পারে না। একটা জীবন যেমন, অন্য জীবনটাও ঠিক তেমন। আর আমার বর্তমান জীবনটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার কথায় বস একটু বিরক্ত হলেন। বললেন, আমার মধ্যে কোনো অ্যাম্বিশন, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, যেটা ব্যবসার ক্ষেত্রে একটা বড় ত্রুটি। আমি কাজে ফিরে এলাম। আমি ওনাকে রাগাতে চাইনি, কিন্তু আমার কাছে জীবন বদলানোর কোনো কারণই ছিল না। স্টুডেন্ট লাইফে আমার এসব অ্যাম্বিশন ছিল, কিন্তু পড়াশোনা ছাড়ার পর বুঝেছিলাম এসবের কোনো মানে নেই। সেদিন সন্ধ্যায় মীরা আমার ঘরে এলো। হঠাৎ ও আমাকে জিজ্ঞেস করলো, মাইকেল, তুমি কি আমায় বিয়ে করবে? আমার কোনো আপত্তি নেই, তুমি চাইলে আমরা বিয়ে করতেই পারি। কিন্তু কিন্তু কি? তুমি কি আমায় ভালোবাসো মাইকেল? কি জানি, বোধহয় বাসি না। তাহলে আমায় বিয়ে করবে কেন? দেখো, আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই, তবে এতে যদি তুমি খুশি হও তাহলে বিয়ে করতে পারি। তাছাড়া প্রস্তাবটা তো তুমিই দিলে, আমি তো শুধু হ্যাঁ বলেছি। উফ মাইকেল, বিয়ে কিন্তু একটা খুব সিরিয়াস ব্যাপার। আমার তো মনে হয় না।
মীরা কিছুক্ষণ চুপ করে একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আচ্ছা ধরো ধরো অন্য কোনো মেয়ে, যাকে তুমি ঠিক আমার মতোই পছন্দ করো, সে যদি তোমাকে বিয়ের প্রস্তাব দিত, তুমি কি তাকেও হ্যাঁ বলতে? হ্যাঁ, বলতাম। মাইকেল, মাইকেল, তুমি না একটা একটা অদ্ভুত মানুষ। আর হয়তো ঠিক এই জন্যই আমি তোমাকে ভালোবাসি। আবার কে জানে, হয়তো এই জন্যই একদিন আমি তোমাকে ঘৃণা করব। এর উত্তরে আমার কিছু বলার ছিল না, তাই আমি চুপ করেই রইলাম। ও আবার হাসতে শুরু করলো। আমি ওকে বসের ওই দিল্লির অফারটার কথা বললাম। ও বলল দিল্লি যেতে ওর খুব ভালো লাগবে। ও আমাকে জিজ্ঞেস করলো দিল্লি শহরটা কেমন। আমি বললাম বেশ নোংরা, প্রচুর পায়রা আর অন্ধকার গলিগুজি, আর ওখানকার মানুষদের মুখগুলো কেমন যেন ফ্যাকাশে। তারপর আমরা রাস্তায় হাঁটতে বেরোলাম। আমি চাইছিলাম না ও ফিরে যাক, তাই বললাম চলো সুব্রতদার ওখানে একবার ডিনার করি। কিন্তু ও বলল ওর রাতে অন্য একটা কাজ আছে। তুমি তো জানতে চাইলে না আজ রাতে আমি কি করছি? আমি জানতে চাইছিলাম, কিন্তু জিজ্ঞেস করার কথা আমার মাথায় আসেনি। ও হয়তো এই নিয়ে একটু অভিমান করেছিল। হঠাৎ ও হেসে উঠে আমার ঠোঁটে একটা চুমু খেয়ে চলে গেল। অগত্যা আমি একাই সুব্রতদার রেস্তোরাঁয় গেলাম। সবে খাওয়া শুরু করেছি, এমন সময় অদ্ভুত দর্শন এক মহিলা এসে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, আচ্ছা আমি এখানে বসতে পারি? ওয়েটার, আমার অর্ডারটা একটু নেবে। ওনার নড়াচড়াগুলো খুব যান্ত্রিক, ঠিক যেন কোনো রোবট। উনি বসেই খুব দ্রুত কিন্তু একদম স্পষ্ট উচ্চারণে খাবারের অর্ডার দিলেন। একটা হোয়াইট সস পাস্তা আর ফ্রেঞ্চ ফ্রাইজ। খাবার আসার আগেই উনি ব্যাগ থেকে একটা কাগজ পেন্সিল বার করে আগেভাগেই বিলের হিসেব কষে নিলেন। তাহলে পাস্তা 500, ফ্রেঞ্চ ফ্রাইজ 150। ঠিক আছে। তারপর পার্স থেকে একদম খুচরো হিসেব করে টাকাটা আর সামান্য বকশিস টেবিলের উপরে রাখলেন। খাবার আসতেই উনি গোগ্রাসে গিলতে শুরু করলেন। আর পরের পদটার জন্য অপেক্ষা করার সময় ব্যাগ থেকে একটা নীল পেন্সিল আর রেডিওর সাপ্তাহিক ম্যাগাজিন বার করে প্রায় প্রতিটি প্রোগ্রামের পাশে নিখুঁত মনোযোগ দিয়ে টিক মারতে লাগলেন। খাওয়া শেষ হওয়ার পর উনি ঠিক একই রকমভাবে রোবটের মতো উঠে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন। রাতে ঘরে ফেরার সময় সুবলবাবুর সাথে দেখা। আমি ওনাকে ঘরে ডাকলাম। উনি বললেন ওনার কুকুরটা নাকি আর খুঁজে পাননি। খোঁয়ারে গেলাম, ওরা বলল কুকুরটা ওখানে নেই, হয়তো রাস্তায় গাড়ির তলায় চাপা পড়েছে। পুলিশ স্টেশনে গেলাম, ওরা বলল রাস্তায় চাপা পড়া বেওয়ারিশ কুকুরের হিসেব রাখা পুলিশের কাজ নয়। এক কাজ করুন, আপনি অন্য একটা কুকুর নিয়ে নিন। 8 বছর ধরে ওকে নিয়েছিলাম, অন্য কোনো কুকুর তো আর ও হবে না। লোকটাকে আমার বেশ বোরিং লাগছিল, কিন্তু আমার ঘুম পাচ্ছিল না, তাই কথা চালিয়ে যাওয়ার জন্য ওনাকে কুকুরের ব্যাপারটা নিয়ে কিছু প্রশ্ন করলাম। উনি বললেন ওনার যৌবনে থিয়েটার করার শখ ছিল, কিন্তু শেষে রেলে চাকরি নেন। বউ মারা যাওয়ার পর খুব একা হয়ে গিয়েছিলেন। তখন এক সহকর্মী একটি কুকুর ছানা তাকে উপহার দেয়। ফিডিং বোতলে করে তাকে দুধ খাইয়ে বড় করেছিলেন। কুকুরটার ঘা হওয়ার পর রোজ রাতে নিজেই মলম লাগিয়ে দিতেন কুকুরটার গায়ে। লোকজন যাই বলুক,
কুকুরটা এমনিতে খুব ভালো ছিল। আমি একটু হাই তুললাম। সুবলবাবু উঠে দাঁড়ালেন। মাইকেল বাবু, আপনার মা কুকুরটাকে খুব ভালোবাসতেন। ওনার মৃত্যুর পর পাড়ার অনেকে আপনার নামে বাজে কথা বলে। আপনি উনাকে ভরতপুরের ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলেন বলে। কিন্তু কিন্তু আমি জানি আপনি আপনার মাকে কতটা ভালোবাসতেন। আমি জানতাম না যে আমাকে নিয়ে মানুষের এত খারাপ ধারণা। আমার ওনাকে কাছে রাখার মতো টাকা ছিল না, তাই ওটাই আমার স্বাভাবিক মনে হয়েছিল। তাছাড়া গত কয়েক বছর মা আমার সাথে একটা কথা বলতো না, একা একা হাঁপিয়ে উঠছিল। হ্যাঁ, ওসব জায়গায় অন্তত বন্ধু তো পাওয়া যায়। যাওয়ার আগে উনি আলতোভাবে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। ওনার চামড়ার উপরের আঁশগুলো আমার হাতে টের পাচ্ছিলাম। দরজার বাইরে গিয়ে উনি একটু হাসলেন। আশা করি আজ রাতে পাড়ার কুকুরগুলো আর ডাকবে না। ডাকলেই আমার মনে হয় আমার কুকুরটা ডাকছে। রবিবার সকালে ঘুম থেকে উঠতে বেশ কষ্ট হলো আমার মাথাটা একটু ভার ছিল। মীরা একটা সাদা রঙের জামা পরেছিল, ওকে খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা বেরোনোর সময় রমেনকে ডেকে নিলাম। বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে রমেন হঠাৎ আমার হাত চেপে ধরল। রাস্তার ওপারে পানের দোকানের সামনে দুটো আরব দাঁড়িয়ে আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, ঠিক যেন দুটো পাথরের মূর্তি। রমেন ফিসফিস করে বলল, বাঁদিকের লোকটা, ওই বাঁদিকের লোকটা হলো ওই প্রেমিকার দাদা, বুঝলে? কিন্তু ওরা কিছু করল না। আমরা বাসে উঠে পড়লাম। শহর থেকে বেশ কিছুটা দূরে মনোজদের কাঠের বাংলোটা একেবারে সমুদ্রের ধারে। মনোজ আর ওর বউ আমাদের খুব ভালোভাবে স্বাগত জানালো। আমি আর মীরা অনেকক্ষণ ধরে জলে সাঁতার কাটলাম। জলটা খুব ঠান্ডা আর আরামদায়ক ছিল। মীরার সাথে জলে ভাসতে ভাসতে আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। লাঞ্চে মনোজের নিজের হাতে ধরা মাছ ভাজা আর অনেক মদ ছিল। আমি এতটাই মদ খেয়েছিলাম যে আমার মাথাটা ঝিমঝিম করছিল। খাওয়ার পর মনোজ আর রমেন বলল, একটু সৈকতে হাঁটতে যাবে। মেয়েদের বাংলোতে রেখে আমরা তিনজন বেরিয়ে পড়লাম। মাথার উপর সূর্যটা তখন আগুনের গোলার মতো জ্বলছে। বালির উপর থেকে উঠে আসা তাপে শ্বাস নেওয়া যাচ্ছিল না। দূর থেকে দেখলাম সেই দুটো আরব নীল রঙের প্যান্ট পরে আমাদের দিকে এগিয়ে আসছে। এই মনোজ, শোন শোন, তুই ভাই দ্বিতীয়টাকে সামলাবি, আর আমার লোকটাকে আমি দেখছি। হ্যাঁ মাইকেল, তুই শুধু নজর রাখবি, ঠিক আছে? কয়েক পা এগোতেই রমেন সোজা ওর টার্গেটের দিকে তেড়ে গেল। মনোজ দ্বিতীয় লোকটার দিকে এমন জোরে ঘুষি মারল যে লোকটা ছিটকে জলের মধ্যে পড়ল। কিন্তু লোকটা হঠাৎ পকেট থেকে চাকু বের করে রমেনের দিকে চালাল। লোকটা রমেনের হাত আর মুখের এক পাশ চিড়ে দিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে রমেনের মুখ। আমরা এগোতে না এগোতেই লোক দুটো চাকু দেখিয়ে পিছুতে পিছুতে পাথরের আড়ালে উধাও হয়ে গেল। ব্যান্ডেজ বেঁধে রমেন আবার একাই সৈকতের দিকে রওনা দিল। আমি ওর পিছু নিলাম। সৈকতের একদম শেষে একটা পাথরের খাঁজ দিয়ে ছোট্ট ঝর্ণা বইছিল। আমরা দেখলাম লোক দুটো সেখানে শুয়ে আছে। যে লোকটা চাকু মেরেছিল সে রমেনের দিকে তাকিয়ে রইল, আর অন্যজন একটা ছোট্ট বাঁশি বাজিয়ে একটানা 3টে সুর তুলছিল। চারপাশের এই গনগনে রোদ আর নিস্তব্ধতার মধ্যে বাঁশির ওই সুরটা বড্ড অদ্ভুত লাগছিল। মাইকেল, আমি কি সালার মাথায় একটা গুলি করে দেবো? আরে ও তো এখনো কিছু বলেনি।
এভাবে ঠান্ডা মাথায় গুলি করাটা ঠিক হবে না। তুই বরং রিভলভারটা আমাকে দে। ও যদি চাকু বের করে তখন আমি ওকে সামলাবো। রিভলভারটা আমার হাতে আসতেই মনে হলো পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। রোদ, সমুদ্র আর ওই লোকগুলো। ঠিক তখনই লোক দুটো গিরগিটির মতো পাথরের খাঁজে লুকিয়ে পড়ল। রমেন আর আমি বাংলোর দিকে ফিরে চললাম। বাংলোর কাঠের সিঁড়ির কাছে এসে আমি থেমে গেলাম। মাথার উপর থেকে যেন আকাশটা আগুন ঢালছে। ভেতরে গিয়ে মেয়েদের কান্নাকাটি আর এই গরম কোনো রকমই সহ্য হচ্ছিল না। আমি একা আবার সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলাম। মাথার রগগুলো দপদপ করছিল। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ঠিক যেমন অসহ্য গরম লাগছিল, আজও ঠিক তেমনই। আমার চোখের ভ্রু বেয়ে ঘাম ঝরে পড়ছিল। হাঁটতে হাঁটতে আমি আবার সেই পাথরের ঝর্ণাটার কাছে চলে এলাম। শুধু ওই ছায়ার ঠান্ডা জলের শব্দটা আমার দরকার ছিল। কিন্তু দেখলাম রমেনকে যে লোকটা চাকু মেরেছিল সে একা শুয়ে আছে। আমাকে দেখেই ও একটু উঠে বসল, হাতটা পকেটের দিকে নিয়ে গেল। আমি কোটের পকেটে হাত ঢুকিয়ে রিভলভারের বাঁটটা শক্ত করে ধরলাম। আমি জানতাম আমি ঘুরে চলে গেলেই ব্যাপারটা মিটে যায়, কিন্তু আমার পেছনের রোদের তাপটা যেন আমাকে ধাক্কা মারছিল। আমি আর একটা পা সামনে বাড়ালাম, শুধু একটা পা। লোকটা পকেট থেকে চাকু বের করে আমার দিকে ধরল। চাকুর ফলা থেকে রোদের একটা ঝলকানি সোজা তীরের মতো আমার কপালে এসে বিঁধল, আর চোখের উপর জমে থাকা নোনতা ঘামগুলো একসঙ্গে আমার চোখের পাতায় নেমে এলো। আমি অন্ধ হয়ে গেলাম। শুধু মাথার ভেতর রোদের একটা প্রচন্ড গর্জন আর চাকুর সেই তীব্র ঝলকানি। আমার পুরো শরীরটা যেন একটা স্প্রিংয়ের মতো টান টান হয়ে গেল। হাতের মুঠোয় রিভলভারের ঠান্ডা বাঁটটা নড়ে উঠল। আমার আঙুলটা ট্রিগারে চেপে গেল। সেই প্রথম গুলির প্রচন্ড শব্দে আমার ঘাম আর চারপাশের রোদের ঘোরটা কেটে গেল। আমি বুঝতে পারলাম এই সৈকতের নিস্তব্ধতা আর আমার জীবনের ভারসাম্য, যেখানে আমি এতক্ষণ বেশ সুখী ছিলাম, দুটোই আমার হাতে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। তারপর নিথর দেহটার উপর আমি আরো 4 বার গুলি চালালাম। যেখানে গুলিগুলোর কোনো চিহ্ন আর দেখা যাচ্ছিল না, প্রত্যেকটা গুলি যেন আমার নিজের ধ্বংসের এক একটা চূড়ান্ত কড়া নাড়ার শব্দ। গ্রেফতার হওয়ার পর বেশ কয়েক দফা আমাকে জেরা করা হলো, কিন্তু সেগুলো ছিল নিছক রুটিন মাফিক নাম, ঠিকানা, পেশা। আমি উকিল রাখিনি শুনে ম্যাজিস্ট্রেট নিজেই আমার জন্য একজন উকিল নিয়োগ করলেন। পরদিন সেই উকিল আমার সেলে এলেন। বেশ বেটে খাটো, গোলগাল চেহারা, পরনে ডার্ক স্যুট আর চওড়া সাদা কালো স্ট্রাইপ দেওয়া টাই। আমার বিছানায় ব্রিফকেসটা রেখে উনি সোজা কাজের কথা এলেন। বললেন, দেখুন মাইকেল বাবু, পুলিশ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে খোঁজখবর করেছে। তারা জেনেছে যে আপনি ভরতপুরের বৃদ্ধাশ্রমে আপনার মায়ের শেষকৃত্যের দিন চরম উদাসীনতা দেখিয়েছিলেন। প্রসিকিউটর এই বিষয়টা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে, তাই আমাকে জানতে হবে সেদিন আপনার ঠিক কী মনে হয়েছিল। অনেকদিন হলো আমি নিজের আবেগ বা অনুভূতিগুলো নিয়ে খুব একটা ভাবি না, তবে আমি মাকে ভালোবাসতাম। যদিও সে কথাটা কোনো অর্থ রাখে না। আসলে সব সাধারণ মানুষই কোনো না কোনো সময় তাদের প্রিয়জনের মৃত্যু করে। চুপ চুপ, আদালতি বা ম্যাজিস্ট্রেটের সামনে ভুলে ওই সব কথা বলবেন না। কিন্তু সেদিন আমার খুব ক্লান্তি লাগছিল, ঘুম পাচ্ছিল, তাই কি হচ্ছিল আমি ঠিক বুঝতেই পারছিলাম না।
তবে আমি এটুকু বলতে পারি যে মা না মারা গেলেই আমি বেশি খুশি হতাম। এটুকু যথেষ্ট নয়। আমি যদি বলি যে সেদিন আপনি নিজের আবেগ বা কষ্টটা জোর করে চেপে রেখেছিলেন, তাহলে কি কথাটা ঠিক হবে? না, মোটেও না। উনি আমাকে অদ্ভুত একটা দৃষ্টিতে দেখলেন, যেন আমাকে দেখে ওনার ঘেন্না হচ্ছে। আমি বুঝতে পারছিলাম আমি ওনার স্নায়ুর উপর চাপ ফেলছি, কিন্তু উনি আসলে আমাকে বুঝতে পারছিলেন না। সেই দুপুরেই আমাকে ম্যাজিস্ট্রেটের চেম্বারে নিয়ে যাওয়া হলো। ঘরটা রোদে ভেসে যাচ্ছিল। আজ ভীষণ গরম। ঘরে আমার উকিল ছিলেন না। ম্যাজিস্ট্রেট আমাকে বসতে বলে জেরা শুরু করলেন। উনি সব শুনলেন, কিন্তু একটা জায়গায় উনি আটকে গেলেন। আপনার খুনের বর্ণনায় একটা ব্যাপার আমি কিছুতেই মেলাতে পারছি না। আপনি প্রথম গুলিটা করার পর কিছুক্ষণ থেমেছিলেন, তারপর নিথর দেহটার ওপরে আরও 4 বার গুলি চালান। আমার প্রশ্ন হলো, প্রথম আর দ্বিতীয় গুলির মাঝখানে আপনি থামলেন কেন? আর একটা মৃত মানুষের ওপরে বাকি 4টে গুলি বা কেন চালালেন? আমার চোখের সামনে আবার সৈকতের লালচে রোদ আর সূর্যের সেই গনগনে আঁচটা ফিরে এলো। আমি চুপ করে রইলাম। আমি আপনাকে প্রশ্ন করছি, কেন কেন আপনি থামলেন? আমি এর উত্তর চাই। আমি তাও কোনো উত্তর দিলাম না। হঠাৎ ম্যাজিস্ট্রেট নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। উনি ড্রয়ার থেকে রূপোর ক্রুশ বের করে আমার মুখের সামনে নড়াতে লাগলেন। ওনার গলাটা আবেগে কাঁপছিল। আপনি জানেন এটা কি? আমি একজন খ্রিশ্চান এবং আমি ঈশ্বরে বিশ্বাস করি। যতই বড় পাপী হোক, ঈশ্বর তাকে ক্ষমা করেন, কিন্তু তার আগে তাকে অনুতপ্ত হতে হবে। এই পবিত্র প্রতীকের সামনে দাঁড়িয়ে বলুন যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন। ঘরের গরমে আর ওনার কথার তোড়ে আমার বড্ড বিরক্তি লাগছিল। কয়েকটা বড় মাছি আমার গালে ভনভন করছিল। না, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। অসম্ভব। সব মানুষ ঈশ্বরে বিশ্বাস করে, এমনকি যারা তাকে অস্বীকার করে তারাও। আপনি কি চান আমার জীবনের সমস্ত অর্থ মিথ্যে হয়ে যাক? আপনার জীবনের কি অর্থ আছে, আর তার সাথে আমার কি সম্পর্ক? আমার এই দীর্ঘ কর্মজীবনে আমি আপনার মতো এমন কঠিন আর অনুভূতিহীন মানুষ দেখিনি। এর আগে যত অপরাধী এই ঘরে এসেছে, তারা সবাই ঈশ্বরের প্রতীকের সামনে কেঁদে ফেলেছে। তারা অপরাধী ছিল। আপনার কি নিজের কাজের জন্য বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই? অনুশোচনা ঠিক নয়। ব্যাপারটা নিয়ে আমার একটা চাপা বিরক্তি আছে। ম্যাজিস্ট্রেট আমার দিকে একটা অদ্ভুত বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর প্রায় 11টা মাস ধরে জেরা চলতে থাকলো। আস্তে আস্তে ম্যাজিস্ট্রেট আমার দিক থেকে আগ্রহ হারিয়ে ফেললেন। আমাদের কথাবার্তাগুলো একটা রুটিনে পরিণত হলো। মাঝে মাঝে উনি আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে হাসতে হাসতে কাঁধে হাত চাপড়ে বলতেন, কি মিস্টার অ্যান্টিক্রাইস্ট, আজকের মতো তাহলে এটুকুই থাক। তারপর আবার আমাকে গার্ডদের হাতে তুলে দেওয়া হতো। আমার বিচারটা তার নিজের নিয়মে এগোচ্ছিল। তার নিজের নিয়মে এগোচ্ছিল। নিজের জেলে আসার পর প্রথম কয়েকটা দিন আমি খুব একটা মনে করতে চাই না। প্রথম দিকে আমার ঠিক বিশ্বাসই হতো না যে আমি সত্যি সত্যি জেলে আছি। আমি ভাবতাম হঠাৎ করে বোধহয়
কোনো একটা চমৎকার সারপ্রাইজ পাবো, আর সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু মীরার প্রথম এবং শেষবার দেখতে আসার পর আমার সেই ভুল ভাঙল। যেদিন ও চিঠিতে জানালো যে আমরা বিবাহিত নই বলে পুলিশ ওকে আর আমার সাথে দেখা করতে দেবে না, সেদিন আমি বুঝতে পারলাম এই সেলটাই এখন আমার বাড়ি। এটাই আমার শেষ রাস্তা। দর্শকদের ঘরটা ছিল পেল্লায় বড়, মাঝখানে প্রায় 30 ফুট উঁচু একটা নো ম্যানস ল্যান্ড, আর তার দুদিকে লোহার উঁচু গ্রিল। এক পাশে আমরা কয়েদিরা, আর অন্য পাশে আমাদের আত্মীয় স্বজন। সেলের অন্ধকারের পর এই ঘরের তীব্র আলো আর এতগুলো মানুষের একসাথে চিৎকার আমার মাথাটা কেমন ভো ভো করছিল। মাইকেল, 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 তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ, তোমার কিছু লাগবে না তো মাইকেল? না, আমি ঠিক আছি। চারপাশের এই ভয়ঙ্কর চিৎকারের মধ্যে মীরা শুধু ক্রমাগত হেসেই যাচ্ছিল। ওর পরনে সেই ডুরে কাটা জামাটা। আমার হঠাৎ খুব ইচ্ছে করছিল ওর কাঁধ দুটো চেপে ধরতে। সব সব ঠিক হয়ে যাবে, দেখো মাইকেল, সব সব তুমি 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 ঠিক খালাস পাবে। আর আর তারপর আমরা বিয়ে করব। আবার আমরা রবিবারগুলোতে একসাথে সমুদ্রে স্নান করতে যাব মাইকেল। সব সব ঠিক হয়ে যাবে, দেখো দেখো, আমি বলছি। তোমার সত্যি তাই মনে হয়? আমি কথাটা বললাম কারণ কিছু একটা তো অন্তত বলা উচিত ছিল। মীরার সামনে কথা বলে যাচ্ছিল, আমি শুধু ওর হাসি মুখ আর সাদা দাঁতগুলো দেখছিলাম। ঘরের ওই নরক গুলজারের মধ্যে আমার ভীষণ বমি পাচ্ছিল। কিছুক্ষণ পর গার্ডরা আমাদের আবার সেলে ফিরিয়ে আনলো। আমি ফিরে যাওয়ার সময় দেখলাম মীরা গ্রিলে মুখ চেপে ঠিক ওই রকমই একটা কষ্টকর হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমি জেলের বাইরের স্বাধীন মানুষদের মতো চিন্তা ভাবনা করা একদম বন্ধ করে দিলাম। প্রথম হঠাৎ করে সমুদ্রে সাঁতার কাটার ইচ্ছা হতো, কিংবা কোনো মেয়ের কথা মনে পড়তো। সেই ইচ্ছেগুলো মাথার ভেতরে এলেই এই সেলের দেওয়ালগুলো যেন আমাকে আরো বেশি করে চেপে ধরত। কিন্তু কয়েক মাস পর আমার চিন্তা ভাবনাগুলো একজন কয়েদির মতোই হয়ে গেল। মাঝে মাঝে প্রধান পাহারাদার বা জেলার সাহেব আমার সাথে দেখা করতে আসতো। একদিন সেই মেয়ের প্রসঙ্গটা তুলল। এই জেলের বেশিরভাগ কয়েদি ওই একটাই বিষয় নিয়ে সবচেয়ে বেশি জ্ঞান করে, মেয়ে মানুষ। আমারও তাই মনে হয়, কিন্তু ব্যাপারটা খুব অন্যায়। এটা ঠিক যেন একটা অসহায় মানুষকে লাথি মারা। এটাই তো আসল পয়েন্ট মাইকেল, এই জন্যই তো তোমরা জেলে আছো। ঠিক বুঝলাম না। স্বাধীনতা, এই যে তোমাদের ইচ্ছেগুলোকে আটকে দেওয়া হয়েছে, এটাই তো শাস্তি। তোমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কথাটা আমি এর আগে কখনো এইভাবে ভাবিনি, কিন্তু লোকটা ঠিকই বলছিল। শুধু মেয়ে নয়,
আমার সিগারেট খাওয়ার কষ্টটাও ছিল মারাত্মক। প্রথম কয়েকদিন আমি বিছানার তক্তা থেকে কাঠের টুকরো ভেঙে চুষতাম। সারাটা দিন মাথা ঘুরতো আর বমি পেত, কিন্তু তারপর যখন আমি বুঝতে পারলাম এটাও একটা শাস্তি, তখন আমার আর সিগারেটের তেষ্টাই পেল না, কষ্টটাই চলে গেল। সমস্যা ছিল শুধু একটাই, সময় কাটানো। কিন্তু একবার যখন আমি পুরনো জিনিস মনে করার খেলাটা শিখে ফেললাম, তারপর আমার একটা মুহূর্ত বোরিং লাগেনি। আমি চোখ বন্ধ করে আমার ফ্ল্যাটের শোয়ার ঘরটার কথা ভাবতাম। এক কোণ থেকে শুরু করে সারাটা ঘরে কি কি আছে তার একটা লিস্ট বানাতাম। প্রথমে কয়েক মিনিটেই শেষ হয়ে যেত, কিন্তু রোজ একই জিনিস করতে করতে আমি আরো গভীরে যেতে শুরু করলাম। আসবাবপত্রের খুঁটিনাটি, তার উপরের দাগ, ভাঙা কোণ, কাঠের রং, সবকিছু। কয়েক সপ্তাহের মধ্যে দেখলাম শুধু আমার শোয়ার ঘরটার কথা ভেবেই আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। আমি বুঝলাম কোনো মানুষ যদি বাইরের পৃথিবীর মাত্র একটা দিনও বাঁচে, তবে সেই একদিনের স্মৃতি দিয়ে অনায়াসে জেলে 100 বছর কাটিয়ে দিতে পারবো। আর ছিল ঘুম। দিনের 24 ঘন্টার মধ্যে আমি 16 থেকে 18 ঘন্টায় ঘুমোতাম। বাকি 6 ঘন্টা কাটতো খাওয়া, বাথরুম আর স্মৃতির খেলা। আরে খবরের কাগজের গল্পটা পড়ে একদিন বিছানার জাজিমের তলায় আমি একটা পুরনো হলদে হয়ে যাওয়া খবরের কাগজের টুকরো পাই। তাতে একটা ক্রাইম স্টোরি ছাপা ছিল। ঘটনাটা চেকোস্লোভাকিয়ার একটা গ্রামের। গ্রামের একটা লোক 25 বছর আগে টাকা রোজগার করতে বিদেশে যায়। অনেক বড় লোক হওয়ার পর সে তার বউ আর বাচ্চাকে নিয়ে আবার নিজের গ্রামে ফিরে আসে। তার মা এবং বোন ওই গ্রামেই একটা ছোট হোটেল চালাতো। লোকটা ঠিক করে সে তার মা আর বোনকে একটা সারপ্রাইজ দেয়। তাই বউ বাচ্চাকে অন্য জায়গায় রেখে সে নিজের নাম বাড়িয়ে তার মায়ের হোটেলেই একটা ঘর ভাড়া নেয়। মা বা বোন কেউই তাকে চিনতে পারেনি। রাতে খাওয়ার সময় লোকটা তাদের প্রচুর টাকা দেখায়, আর ওই টাকার লোভে মাঝরাতে তার নিজের মা এবং বোন মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে খুন করে। নিজের মা আর নিজের বোন টাকাগুলো নেওয়ার পর তারা লোকটার লাশটা নদীতে ফেলে দেয়। পরের দিন সকালে লোকটার বউ যখন এসে আসল সত্যিটা জানায়,
তখন তার মা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, আর বোনটা কই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই গল্পটা আমি 1000 বার পড়েছি। একদিকে ব্যাপারটা খুব অবাস্তব মনে হলেও অন্যদিকে কিন্তু বড্ড সত্যি। আমার মতে লোকটার নিজেরই দোষ। এমন বোকা সারপ্রাইজ দেওয়ার খেলা, এরকম খেলা তার একদম উচিত হয়নি। ঘুম, স্মৃতি আর ওই খবরের কাগজের ছেঁড়া টুকরোটা, এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল আমার। জেলের ভেতর যে মানুষ সময়ের হিসেব গুলিয়ে ফেলে সেটা আগে পড়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি দিনগুলো একই সাথে কত লম্বা আর কত ছোট হতে পারে। গতকাল আর আগামীকাল এই দুটো শব্দ ছাড়া বাকি সব কিছুর অর্থ আমার কাছে হারিয়ে গেছিল। একদিন সকালে গার্ড এসে আমাকে জানালো আমি নাকি জেলে 6 মাস কাটিয়ে ফেলেছি। আমি বিশ্বাস করলাম, কিন্তু কথাটা আমার মাথায় কিছুই বদলালো না। আমার মনে হচ্ছিল আমি সেদিন জেলে ঢুকেছিলাম। ঠিক সেই দিনটাই যেন টানা 6 মাস ধরে চলেই যাচ্ছে। গার্ড চলে যাওয়ার পর আমি আমার খাওয়ার টিনের থালাটা মুছে তার উপর নিজের মুখের ছায়াটা দেখলাম আমার মুখটা কি ভীষণ সিরিয়াস হয়ে গেছে। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু থালার উপরের ওই ছায়াটা একরকম সিরিয়াস আর অদ্ভুত বিষণ্ণই রয়ে গেল। তখন সূর্য ডুবে আসছিল। জেলের মধ্যে এটাই সবচেয়ে ভয়ঙ্কর সময়। সন্ধ্যাবেলা আমি জানালার করাতের কাছে গিয়ে শেষ আলোয় আমার মুখের ছায়াটা দেখলাম। মুখটা তখনও সেই সিরিয়াস। ঠিক সেই মুহূর্তে আমি এমন একটা আওয়াজ শুনতে পেলাম যে আমি গত 6 মাসে শুনিনি। একটা গলার আওয়াজ, আমার নিজের গলার আওয়াজ। আমি বুঝতে পারলাম গত 6 মাস ধরে জেলের এই নিস্তব্ধতায় আমি আসলে একাই নিজের সাথে কথা বলে যাচ্ছি। গ্রীষ্মের মাঝামাঝি আমার বিচার শুরু হলো। সেদিন বাইরে কড়া রোদ, কোর্টরুমের ভেতরটা লোকে লোকারণ্য, আর হাওয়াটা এতটাই গুমোট যে আমার মাথা ঘুরছিল। আমি দেখলাম জুরিরা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে, ঠিক যেন চলন্ত ট্রামে উঠলে উল্টো দিকের
সিটের যাত্রীরা নতুন যাত্রীর দিকে তাকিয়ে থাকে, এখানেও ঠিক তাই। তফাৎ শুধু একটাই, এরা আমার মধ্যে হাসির কিছু নয়, অপরাধীর ছাপ খুঁজছে। বাঁদিকে সাংবাদিকের টেবিল, তার মধ্যে সবচেয়ে কম বয়সী একজন সাংবাদিক, যার চোখের দৃষ্টিতে কোনো আবেগ ছিল না। সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। আর ভিড়ের মধ্যে বসেছিল সেই রেস্তোরাঁর রোবট মহিলাটি। কোর্টের ক্লার্ক একে একে সাক্ষীদের নাম ডাকা শুরু করল। সাক্ষীদের নাম ডাকা হচ্ছে: রমেন, মনোজ, সুবলবাবু, ভরতপুর বৃদ্ধাশ্রমের রেজিস্ট্রার, কেয়ারটেকার, পরেশবাবু, মীরা, সুব্রত। আদালতের কাজ শুরু হচ্ছে। আমি প্রথমেই কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা আপাত দৃষ্টিতে এই খুনের ঘটনার সাথে সরাসরি যুক্ত না হলেও ভীষণভাবে প্রাসঙ্গিক। মাইকেল বাবু, আপনি আপনার মাকে ভরতপুরের বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলেন কেন? আর এতে কি আপনার কোনো কষ্ট হয়নি? আমার কাছে ওনাকে বাড়িতে রেখে দেখাশোনা করার মতো যথেষ্ট টাকা ছিল না, আর আমরা একে অপরের কাছে খুব বেশি কিছু আশা করতাম না। তাই আমরা দুজনেই নতুন অবস্থার সাথে মানিয়ে নিয়েছিলাম। দুপুরের জেরা আরও তীব্র হল। প্রথমে এলেন ভরতপুর বৃদ্ধাশ্রমের রেজিস্ট্রার। উনি জানালেন, মায়ের শেষকৃত্যের দিন আমি বড্ড শান্ত ছিলাম। আমি মায়ের মুখ দেখতে চাইনি, এক ফোঁটাও কাঁদিনি। আর দাফনের পর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে এসেছিলাম। এমনকি আমি মায়ের সঠিক বয়সটাও নাকি জানতাম না। আমি জিউরিদের এই কথাগুলো খুব মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। এরপর ডাকা হলো বৃদ্ধাশ্রমের কেয়ারটেকারকে। সে ঘাবড়ে গিয়ে সত্যিটাই বলল যে আমি মায়ের কফিনের সামনে বসে সিগারেট খেয়েছিলাম, কফি খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তার সাথে কোর্টরুমের ভেতরে একটা রাগের ঢেউ খেলে গেল। আমি প্রথমবারের মতো বুঝতে পারলাম আমি সত্যি দোষী। কিন্তু আপনিও তো আসামির সাথে সিগারেট খেয়েছিলেন, তাই না? আগে আগে হ্যাঁ, মানে আমার আমার খাওয়াটা উচিত হয়নি। উনি আমাকে সাধলেন, তাই ওই ভদ্রতার খাতিরেই। আপনার কিছু বলার আছে? না, উনি ঠিকই বলছেন। আমি ওনাকে সিগারেট অফার করেছিলাম। মাননীয় জুরিগণ, একজন বাইরের লোক হয়তো এই ভুলটা করতে পারে, কিন্তু আসামির তো অন্তত নিজের মৃত মায়ের প্রতি সম্মান দেখিয়ে সেটা প্রত্যাখ্যান করা উচিত ছিল। সে কিন্তু সেটা করেনি। এরপর পরেশবাবু এসে বললেন, উনি শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন বলে আমি কেঁদেছিলাম কিনা ওনার খেয়াল নেই। তারপর কাঠগড়ায় উঠল রেস্তোরাঁর মালিক সুব্রতদা। বেচারা খুব নার্ভাস ছিল। স্যার, আমার মতে পুরোটাই একটা ব্যাড লাক স্যার। একটা দুর্ঘটনা মাত্র। ও খুব ভালো ছেলে স্যার, এর বেশি কিছু না। আদালত ব্যাড লাক বা দুর্ভাগ্যের উপর ভিত্তি করে বিচার করেন। আপনি এবার যেতে পারেন। সুব্রতদা নেমে যাওয়ার সময় অসহায়ভাবে আমার দিকে তাকালো। জীবনে প্রথমবার ইচ্ছে হলো কোনো একজন মানুষকে জড়িয়ে ধরে চুমু খাই, কিন্তু এরপর যাকে ডাকা হলো তাতে
কোর্টরুমের হাওয়াটাই একদম বদলে গেল। মীরা, মিস মীরা, আসামির সাথে আপনার এই ঘনিষ্ঠ সম্পর্ক ঠিক কবে থেকে শুরু হয়? সেটা সেটা একটা শনিবার ছিল। আমি তারিখটা জানতে চাইছি। ওই শনিবারটা কি আসামির মায়ের শেষকৃত্যের ঠিক পরের দিন ছিল? হ্যাঁ। নিজের মায়ের শেষকৃত্যের ঠিক পরের দিন। জিউরিদের আমি এই বিষয়টা নোট করতে অনুরোধ করছি। আচ্ছা মিস মীরা, এই ঐতিহাসিক দিনে আপনারা দুজন ঠিক কি কি করেছিলেন? আমরা আমরা সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম। তারপর একসাথে একটা হাসির সিনেমা, একটা কমেডি ফিল্ম দেখি। আর তারপরও আমাকে ওর ফ্ল্যাটে দিয়ে মাননীয় জিউরিগণ, একটু ভেবে দেখুন। হ্যাঁ, মায়ের দফনের ঠিক 24 ঘন্টা পর, আমি আবারও বলছি, মায়ের দফনের ঠিক 24 ঘন্টা পর, আই এম রিপিটিং মাইসেলফ, ঠিক 24 ঘন্টা পর এই লোকটা সমুদ্র স্নান করেছে, এক মহিলার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে এবং বসে বসে একটা হাসির সিনেমা দেখেছে। এই লোকটার বুকে কি কোনো হৃদয় আছে? না, সে মানসিকভাবে একজন বিকৃত অপরাধী। না 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 না, আপনারা আপনারা আমার কথাগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। মাইকেল মাইকেল সত্যি খুব ভালো মানুষ। ও ও আমাকে ও খুব ভালো মানুষ। ও আমাকে এরপর রমেনকে ডাকা হলো। রমেন আমার হয়েই সাফাই গাইতে চাইল, কিন্তু কিন্তু প্রসিকিউটর উল্টে প্রমাণ করে দিল যে রমেন মেয়েদের দালালি করে, এবং আমি তার ঘনিষ্ঠ বন্ধু আর সঙ্গী। আর শুধু মায়ের মৃত্যুর পরদিনই এই লোকটা নোংরা ফুর্তিতে মেতে ওঠেনি, সে ঠান্ডা মাথায় একটা খুন করেছে সমাজের অন্ধকার জগতের কিছু বেশ্যা আর দালালের নোংরা আক্রোশ মেটানোর জন্য। এই লোকটার চরিত্রের কোনো নৈতিকতাই নেই। আমার মক্কেলের বিচার কি তার মাকে কবর দেওয়ার জন্য হচ্ছে, নাকি একটা খুনের জন্য? ইওর অনার, দুটোর মধ্যে একটা গভীর মনস্তাত্ত্বিক মিল রয়েছে। আমি এই আসামিকে অভিযুক্ত করছি কারণ সে তার মায়ের শেষকৃত্যে এমন আচরণ করেছে যা প্রমাণ করে যে সে মনের দিক থেকে আগে থেকেই একজন অপরাধী। কথাটা জুরি আর দর্শকের ওপর মারাত্মক প্রভাব ফেলল। আমার উকিল হতাশায় কপাল মুছতে লাগল। আমি বুঝতে পারলাম আমার আর বাঁচার কোনো আশা নেই। সন্ধ্যার দিকে আমাকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। চলন্ত ভ্যানের অন্ধকারের মধ্যে বসে আমার ক্লান্ত মস্তিষ্কে হঠাৎ করেই চেনা শহরের শব্দগুলো ভেসে এলো, যে শহরটাকে আমি একসময় ভালোবাসতাম। গ্রীষ্মের এই সন্ধ্যাগুলো আমার সবচেয়ে প্রিয় ছিল। একসময় এই আওয়াজগুলো আমাকে একটা নিশ্চিন্ত স্বপ্নহীন ঘুমের দিকে নিয়ে যেত। আজকেও আমি একই আওয়াজ শুনছি, কিন্তু আজ আমি ফিরে যাচ্ছি একটা অন্ধকার সেলের ভিতর। সেখানে অপেক্ষা করছে আগামীকালের রায় নিয়ে এক ভয়ঙ্কর আতঙ্ক। আমি বুঝতে পারলাম গ্রীষ্মের সন্ধ্যার এই চেনা রাস্তাগুলো যেমন শান্তির ঘুমের দিকে নিয়ে যায়, ঠিক তেমনি ওই একই রাস্তায় একজন মানুষকে জেলের অন্ধকার কুঠুরিতে পৌঁছে দিতে পারে।
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নিয়ে এত আলোচনা শোনাটা অদ্ভুত। আইনজীবী আর প্রসিকিউটর দুজনেই আমার চেয়ে আমার চরিত্র নিয়ে বেশি কথা বলে, যেন আমি এই খুনের ঘটনার চেয়েও অনেক বড় এক রহস্য। মাননীয় জুরিগণ, এই লোকটার আত্মা বলতে কিচ্ছু নেই। এর ভেতরে শুধু এক ভয়ঙ্কর অন্ধকার আর শূন্যতা রয়েছে। এই লোকটার সাথে মানবিকতার কোনো সম্পর্কই নেই। সে যে খুনটা করেছে সেটা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা নয়, এটা একটা ঠান্ডা মাথার সুপরিকল্পিত অপরাধ। তার কাজের মধ্যে আপনারা কি কোনো অনুতাপ দেখতে পাচ্ছেন? না, সে বিন্দু মাত্র অনুতপ্ত নয় তার কৃতকর্মের জন্য। আমার কোনো উদ্দেশ্য ছিল না, যা হয়েছে ওই রোদের জন্য। সূর্যটা বড্ড গরম ছিল। আমার উকিল হাত নাড়ল। ও আমার খুনের চেয়ে আমার আত্মার উপর বেশি জোর দিচ্ছিল। ও বলতে চাইছিল আমি খুব ভালো ছেলে, কর্মঠ, দায়িত্বশীল। কিন্তু এসব বড় বড় শব্দের ভিড়ে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। পুরো কোর্ট রুমটা আমার কাছে একটা জলজলে ছায়াময় দুনিয়া মনে হচ্ছিল। উকিল যখন তার শেষ বক্তৃতা দিচ্ছিল, হঠাৎ বাইরের রাস্তা থেকে একটা আইসক্রিমওয়ালার বাঁশির শব্দ ভেসে এলো। সেই তীক্ষ্ণ শব্দটা আমার বুকের ভেতর বিঁধে গেল। আমার চোখের সামনে এক রাশ স্মৃতি ভেসে উঠল। গরমের গন্ধ, আমার প্রিয় রাস্তাগুলো, মীরার হাসি। এই কোর্টরুমের মিথ্যে নাটকগুলোর অর্থহীনতা আমার শ্বাস রোধ করে দিচ্ছিল। আমার বমি পাচ্ছিল। আমি শুধু চাইছিলাম এই নাটকের শেষ হোক। আমি যেন ফিরে যেতে পারি আমার অন্ধকার সেলে। সেখানে আমি শুধু ঘুমোতে পারব। জুরিরা রায় ঠিক করতে বেরিয়ে গেল। আমার উকিল খুব আত্মবিশ্বাসী। ও বলছে কয়েক বছরের কারাদণ্ডই হবে সর্বোচ্চ। আমি শুধু চুপচাপ অপেক্ষা করছিলাম। অনেকটা সময় পেরিয়ে গেলে শেষে একটা ঘন্টা বাজলো। ভারতীয় সংবিধানের নাম নিয়ে এই আদালত রায় ঘোষণা করছে। আসামিকে জনসমক্ষে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফাঁসির আদেশের পর কোর্টরুমের মানুষের মুখের দিকে তাকালাম। তাদের চোখে ভয়ের চেয়ে এক ধরনের অদ্ভুত শ্রদ্ধাপূর্ণ সহানুভূতি। পুলিশগুলো আমাকে খুব সাবধানে ধরছিল। উকিল আমার কবজি চেপে ধরল, কিন্তু আমার মস্তিষ্কের সমস্ত চিন্তা তখন পুরোপুরি থমকে গেছে। আমার আর কিচ্ছু বলার নেই। আমি শুধু মনে মনে বললাম, না, এই তৃতীয়বার আমি আবারও পাদ্রীর সাথে দেখা করতে অস্বীকার করলাম। আমি এখন নতুন একটা সেলে চিত হয়ে শুয়ে, উপরে আকাশ দেখা যায়। সেই আকাশের রং বদলানো দেখেই আমার দিন কাটে। দিনের আলো থেকে সন্ধ্যার ছায়া। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এই যন্ত্রের ফাঁক ফোকর কি কোথাও আছে? কোনো পথ কি আছে পালিয়ে যাওয়ার? ইতিহাসে কি একবারও হয়েছে মৃত্যুদণ্ডের মুখে দাঁড়িয়ে কোনো মানুষ পালিয়ে গেছে? আমি কখনো ফাঁসির মাচা বা গিলোটিনের খবরে মনোযোগ দিইনি। ভেবেছিলাম কি দরকার,
কিন্তু এখন মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবনে একটাই ঘটনা নিশ্চিত, মৃত্যু। তাহলে সেটা নিয়ে এত থাকলাম কেন? আমি মনে মনে পালানোর সবগুলো রাস্তা, পুলিশের পেস্টুনি ভেঙে দৌড়, গুলি খেয়ে মরা, হ্যাঁ সেটাও তো একটা সুযোগ। অন্তত গিলোটিনের অপেক্ষায় তো ভালো, তাই না? কোনো পথ নেই। আচ্ছা, রায়টা কেন এত অবধারিত? রায়টা রায় দিল 8টায়, তো 5টায় দিলে কি হতো? আর ভিন্ন রায় হতে পারত। বিচারকরা নিজেরাও পোশাক বদলায়, খাবার খায়, তারাও মানুষ। তাহলে তাদের কথা এত চূড়ান্ত কিভাবে হয়? অথচ সেই রায়টাই এখন দেওয়ালের মতো বাস্তব। সেই দেওয়ালে আমার পিঠ ঠেকে আছে। আজ বাবার কথা মনে পড়ছে। মা বলতেন বাবা একবার ফাঁসি দেখতে গিয়েছিল, ফিরে এসে বমি করে ফেলেছিল। তখন ভেবেছিলাম কি দুর্বল মানুষ। এখন বুঝছি সে ঠিকই ছিল। একদিন পত্রিকায় দেখা একটা ছবির কথা মনে পড়ল। একজন বিখ্যাত আসামির ফাঁসির ছবি। ভেবেছিলাম গিলোটিন অনেক উঁচু মঞ্চের উপর থাকে, যেমন বিপ্লবের ছবিতে দেখা যায়। কিন্তু না, গিলোটিন মাটিতে থাকে, উঁচু নয়, ছোট, সাদামাটা, গবেষণাগারের যন্ত্রের মতো ঝকঝকে, পরিষ্কার। আর তুমি হেঁটে যাও তার দিকে, যেন কোনো পরিচিত মানুষের দিকে এগিয়ে যাচ্ছ। ব্যাস এটুকুই। বাস্তবটা খুব দক্ষ, লজ্জার সঙ্গে চুপচাপ কাজটা সেরে ফেলে। মঞ্চে উঠলে অন্তত কল্পনার একটু জায়গা থাকত, এখানে তাও নেই। আজকাল আমার আর ঘুম আসে না, কারণ ওরা আসে ভোরবেলা। তাই রাতের ঘুম মানে মৃত্যুর কাছাকাছি যাওয়া। আমি এখন দিনে ঘুমাই, রাতে পাহারা দিই, জেগে পাহারা দিই। আকাশের দিকে তাকিয়ে প্রথম আলোর অপেক্ষায় চেয়ে থাকি, সারা রাত চেয়ে থাকি। মা বলতেন যত কষ্টই হোক একটু না একটু কৃতজ্ঞ থাকার কারণ থাকে। প্রতিটা ভোরে যখন আলো আসে আমি ভাবি আজ রাতে ওরা আসেনি, আরো 24 ঘন্টা পেলাম। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। প্রথমে ধরেই নিয়েছিলাম আপিল খারিজ হয়েছে। ঠিক আছে, মরতে হবে, কিন্তু সবাই মরে। 30-এ মরলে কি আর 70-এ মরলেই বা কি? পৃথিবী চলতেই থাকে, মৃত্যু তো অনিবার্য। তাহলে এখন মরলে বা বিশেষ কি ক্ষতি? না, এই যুক্তিটা কাজ করে না। কারণ হাতে যত বছরই থাকুক সেগুলো তো ছিল। এই চিন্তাটা মাথা থেকে সরানো যায় না।
এই চিন্তাটা মাথা থেকে সরানো যায় না। ঠিক আছে, এবার ধরি আপিল মঞ্জুর হয়েছে, তখন তখন তো বুকের ভেতর আনন্দের ঢেউ উঠবে, চোখে জল আসবে। সেই সম্ভাবনাটুকু, সেটাও কিছু একটা। সেদিন সন্ধ্যাবেলা আকাশে সোনালি আভা, আমি শুয়ে আছি, হঠাৎ পাদ্রী এলেন। ঘাবড়াবেন না, এটা আপনার আপিলের বিষয় নয়, শুধু একটু কথা বলতে এসেছি। বলুন। আপনি আমার সঙ্গে দেখা করতে চান না? কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি না। কিন্তু কেন? এটা নিয়ে ভাবার সময় বা আগ্রহ কোনোটাই আমার নেই। আর যেটা আমাকে আগ্রহী করে না, সেটা নিয়ে মাথা ঘামানোর কি দরকার? আপনি কি অস্থির বোধ করছেন? না, হয়তো ভয় পাচ্ছি, আর সেটাই স্বাভাবিক, তাই না? তাহলে ঈশ্বর আপনার সাহায্য করতে পারেন। এই অবস্থায় যারা এসেছেন তারা সবাই তার কাছে ফিরেছেন। তারা স্বাধীন ছিলেন, আমি নই। আপনি কি সত্যিই মনে করেন মৃত্যুর পরে কিছুই নেই? এই বিশ্বাস নিয়ে বাঁচা কত কঠিন। পাদ্রী কথা বলতে থাকেন, পাপের কথা, ঈশ্বরের কথা। এই দেওয়ালগুলো মানুষের কষ্টে ভেজা, কিন্তু এই ধূসরতার মধ্যেও একটা ঐশ্বরিক মুখ ফুটে ওঠে। সেটা দেখার চেষ্টা করুন। আমি মাসের পর মাস এই দেয়াল দেখেছি, কোনো মুখ দেখিনি। একসময় একটা মুখ খুঁজতাম, মীরার মুখ, সোনালি আলোয় ভেজা। সেটাও দেখতে পাইনি। এখন আর খুঁজি না, এখন আর কিচ্ছু না। মনে রাখবেন, আমি আপনার পাশে আছি। আপনার প্রার্থনা আমার কাজে লাগবে না। আপনি এত নিশ্চিত কিভাবে? আপনি বেঁচে আছেন কি না সেটাও তো জানেন না। আর আমি নিশ্চিত, আমার বর্তমান জীবন নিশ্চিত, আমার মৃত্যু নিশ্চিত। ব্যাস, এটুকুই আমার সম্পদ। আর এটুকুই যথেষ্ট। আমি যেভাবে বেঁচেছি সেটাই আমার সিদ্ধান্ত। আমি যা করেছি বা করিনি সেটাও আমার। আর এই মৃত্যু, এটাও আমাদের সকলের জন্য অপেক্ষা করছে, আর আপনার জন্য। সবাই একদিন মরবে। তাহলে আপনি আর আমি আলাদা কোথায় বলুন তো? কোথায় আলাদা? কখন যেন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। চোখ খুলতেই দেখি মাথার উপর তারা, মাটির গন্ধ, নোনা হাওয়া, রাতের নীরবতা। কতদিন পর এরকম লাগছে। আজ মার কথা মনে পড়ছে। কেন মা বার্ধক্যে বন্ধু খুঁজতেন। এখন বুঝছি, মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে মানুষ নতুন করে শুরু করতে চায়। মা স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন, আর আমিও সেখানে। এই মহাবিশ্ব,
এর কিচ্ছু যায় আসে না, না আমার মৃত্যুতে, না কারো বেঁচে থাকায়। এই নিষ্ঠুর নির্লিপ্ততাই হলো তার স্বভাব, আর এই নির্লিপ্ততাই আমাকে শাস্তি দিচ্ছে, কারণ আমি তো এরকম। আমরা একই। আমি খুব সুখী ছিলাম, আমি এখনো সুখী। আমার শুধু 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 একটা ইচ্ছা, আমার ফাঁসির দিন যেন অনেক মানুষ আসে, আর যেন তারা আমাকে ঘৃণা করে চিৎকার করে, তাহলে বুঝি একাকিত্ব